সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা শাহানা আক্তার। শুভ সকাল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই, উদ্যোক্তা হিসেবে কি কি কাজ দিয়ে আপনি শুরু করেছেন এবং উদ্যোক্তা হওয়ার জার্নিটা আপনার লাইফে কবে থেকে শুরু হয়েছে? আমার উদ্যোক্তা হওয়ার লাইফটা শুরু হয়েছে 2020 সালে, করোনাকালীন সময়ে। তো আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছি। আমার চাকরি করার জীবনে খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার বিয়ের পরপরই হাজব্যান্ড সংসারের কারণে বলে যে তুমি চাকরি করতে পারবে না। পরে 2020 সালে আমি আমার উদ্যোগ শুরু করি। প্রথম অবস্থায় আমি সেই নারায়ণগঞ্জ থেকে আমাদের দিনমজুর যারা বাটিক নিয়ে কাজ করে ওখান থেকে আমি কিছু বাটিক ড্রেস নিয়ে আসি, 1010 টাকা এরকম নিয়ে এসে আমার প্রথম উদ্যোগটা শুরু করি। ওই থেকে আমার উদ্যোক্তা জার্নিটা শুরু। আচ্ছা, বাটিক দিয়ে আপনার শুরু? বাটিকটা আমার মেন প্রোডাক্ট, এর আচ্ছা, সাথে আচ্ছা। পাশাপাশি আমাদের সব ধরনের দেশি প্রোডাক্ট আছে। আর আমি চাচ্ছি যেটা আমাদের দেশি প্রোডাক্টটাকে হাইলাইটস করার জন্য, সেটা আমাদের দেশি কোম্পানি হোক, সব ধরনের কাপড়ে আমার কাছে থাকবে, যাতে আমাদের মানুষ সবাই আমার কাছে দেশি প্রোডাক্টটাই বেশি পায়। আচ্ছা, কাপড় নিয়েই কাজ করার আইডিয়াটা কেন ছিল? সেটা হচ্ছে আমি একটু প্যাশনেবল ছিলাম, মানে ড্রেস পরার ক্ষেত্রে আমার একটা চয়েস, মানে একটু সুন্দর করে পরা, তারপরে একটু লেস দিয়ে বানানো, একটু সুন্দর করে বানানো, সেই থেকে আমার মনে হলো যে আমি এই কাজটা বোধহয় বেশি পারবো। আচ্ছা, আপনার ফ্যাশন হাউসের নাম সুবর্ণা ফ্যাশন হাউস। এর মাধ্যমে আপনি বিজনেস করছেন? জি। এখানে কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে? এখানে দেশি আপনার 500 টাকা থেকে শুরু করে 3000, 3500, 4000 এরকম সব ধরনের কাপড়ই আছে। আচ্ছা, ড্রেসগুলো সংগ্রহ করেন কোথা থেকে? আমি দেশি ড্রেসগুলো নারায়ণগঞ্জ থেকে আমি সংগ্রহ করি। আর এরপরে কিছু আমি কাপড় কিনে নিই, ওগুলোর মধ্যে নিজে লেস দিয়ে কিছু ক্রিয়েশন করি, হ্যাঁ ডিজাইন করি, এরকম আর কি। আচ্ছা, অনলাইনে সেল কেমন হয়? অফলাইনে বেশি নাকি অনলাইনে? আমার অফলাইনে সেলটা বেশি, অনলাইনটা আমার একটু কম। পেজে আমি একটু কম সময় দিতে পারি, আমি আদার কিছু ইয়ের সাথে যুক্ত আছি, যার কারণে আমার বাসা থেকে সেল হয়। আমার নিজস্ব ডেলিভারি ম্যান আছে। আর আমি শুরু থেকে একটা জিনিস সবাইকে দিয়ে আসছি, সেটা হচ্ছে আমার ঢাকা শহরে কোনো ডেলিভারি চার্জ নেই, আমি ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার বাইরে আমি 100 টাকা নেই। তো সেক্ষেত্রে আমার প্রোডাক্ট হয়তো আমার মানুষ দিয়ে পাঠাই দিই বাসায়, ঘরে বসেই সবাই আমার জিনিস দেখে কিনতে পারে। আর পেজের ক্ষেত্রে পেজ থেকে যখন অর্ডার আসে তখন আমি সেটা আবার পার্সেল হিসাবে পাঠিয়ে দিই। আচ্ছা, আপনি তো একজন নারী হিসেবে যে উদ্যোক্তার ডিসিশনটা নিয়েছিলেন লাইফে, তো নারীদের তো অনেক ধরনের আসলে অবস্ট্রাগল চলতে হয় এবং অনেক ধরনের প্রবলেম তারা ফেস করে। সেই জায়গা থেকে আপনার লাইফে কি কি চ্যালেঞ্জ ছিল? আমার প্রথম চ্যালেঞ্জটা ছিল যে আমার হাজব্যান্ড, যে আমি চাকরি করতে পারবো না। হ্যাঁ, তারপরে আমি দীর্ঘ বিবাহিত জীবনে প্রায় 10-12টা বছরে আমি এমনভাবে তাকে বোঝাতে হয়েছে যে আমি চাকরি না করলেও অন্য কিছু করতে পারবো। 12 বছর লেগেছে বোঝাতে? হ্যাঁ, যে চাকরি না করলেও আমি কিছু করতে পারবো সংসার সামলিয়ে। এই জিনিসটা আমাকে 12 বোঝাতে বছর হয়েছে। পর উনি কিভাবে কনভিন্স হলেন? উনি বুঝলো যে না, হয়তো আমি ঘরে বাইরে দুইটাই সামলাতে পারবো, যার কারণে পরবর্তী সময়ে আমাকে অনুমতিটা দিল। ওনার অনুমতিতেই আমি পেজটা খুলি, বিজনেসটা শুরু করি। এবং এখন উনি সহযোগিতা করে, বিভিন্ন জায়গা থেকে ড্রেস কালেকশন করে দেওয়া বা এই সুযোগ দেয়। আর আমার 3টা বেবি, তো ওদেরকে বয়স কেমন তাদের? তাদের একজন ক্লাস 10, একজন ক্লাস 8, আর একজন ক্লাস 4 এ পড়ে। কয়জন ছেলে মেয়ে? 2টা ছেলে, একটা মেয়ে। তো ওদেরকে স্কুলে আনা নেওয়া থেকে শুরু করে সবকিছুই আমাকে সামলাতে হয়। সব সামলেই আমি বিজনেস এগিয়ে যাচ্ছে। তারপর আমাদের আরেকটা গ্রুপ আছে, আমরা করব জয়, ওইটার মাধ্যমেও আমি বিভিন্ন সিঙ্গেল মাদার, অটিজম বাচ্চা এবং যারা ডিভোর্সি নারী, হ্যাঁ, এবং বিধবা নারী, তাদের নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। ওখানের মডারেটর হিসেবে আছি। আচ্ছা, বেশ ভালো। আপনারও তো একটি মেয়ে সন্তান রয়েছে। জি। তো তার যদি এরকম বিজনেসে আসার ইন্টারেস্ট হয় বা সে যদি চায়, সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে সহযোগিতা করবেন? তার বাবা কি চাইবেন এটা? আমরা এখন বর্তমানে যেটা চাইতেছি, সে পড়াশোনা করুক। এখন বর্তমান বড় হওয়ার পরে তা সে আসলে কোন দিকে এগোবে এটা আসলে এখন থেকে আমরা বলতে পারবো না। চিন্তা ভাবনা আছে, তবে মেয়ে হিসাবে সে কিছু একটা করবে,
শুধু গৃহিণী না, পাশাপাশি চাকরি করুক, ব্যবসা করুক, একটা কিছু করবে। আচ্ছা, আপনি বলছিলেন যে আমরা করব জয় একটি সংগঠনে আপনি যুক্ত আছেন, সেখানে আপনি বিধবাদের নিয়ে কাজ করছেন এবং দুস্থ নারীদের নিয়ে কাজ করছেন। তো নারীদের এডুকেশন নিয়ে কি কোনো কাজ করছেন কিনা বা পরিকল্পনা আছে কিনা? ইনশাল্লাহ আছে, এডুকেশনও তাদেরকে সহযোগিতা করার। কারণ যাদের ঘরে একটা অটিজম বাচ্চা আছে, তারা সাধারণত তাকে সামনে আনতে চায় না বা একটু করে হেজিটেশন ফিল করে। তো এগুলা চাচ্ছি সামনে নিয়ে আসা, যে না, ও আমাদের সন্তান, ও আমাদের পাশাপাশি থাকবে, যতটুকু ওকে আমরা সময় দেওয়ার, ঘুরতে নিয়ে যাওয়া, আমরা এগুলা করতে চাই। আর পাশাপাশি যারা ডিভোর্সি নারী, তারা হয়তো ঘরের কোণে থাকতে চাচ্ছে, আমার এরকম একটা বিষয়, আমি সামনে আসতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তারাও সামনে আসুক, তারাও আমাদের মতো চলুক, হাসি খুশি তাদের জীবনটা সুন্দর করে গুছিয়ে নেক। ইভেন বিধবা যারা, তারাও তাদের মতো করে চলবে। হাজবেন্ড নেই তো কি হয়েছে, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে হবে, কিছু করব, সবার সাথে মিলেমিশে তাল মিলিয়ে চলতে চাই। এগুলো আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি। ওই গ্রুপের মাধ্যমে আমাদের অনেক নারীরা এই গ্রুপে যুক্ত আছে। আচ্ছা, এটা খুব ভালো একটি উদ্যোগ এবং আপনি অটিজম বাচ্চাদেরকে নিয়েও কাজ করছেন। তো তাদেরকে নিয়ে কাজ করার আগ্রহটা কিভাবে হলো? আমার বান্ধবী পরিচিত পাইমা আপু চিনবেন নিশ্চয়, উনার ছেলেটাকে উনি অনেক খারাপ অবস্থা থেকে আজকে এ পর্যন্ত নিয়ে আসছে সেটা। তারপরে আমার পাশেও আরও কিছু আমাদের বন্ধু বান্ধবদের বাচ্চা আছে যারা অনেক বড় হয়েছে, যাদেরকে নিয়ে এখন পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে। সেগুলো দেখে মনে হলো যে আমাদের এদের জন্য কিছু একটা করা দরকার। কিভাবে কাজ করছেন আসলে তাদেরকে নিয়ে? তাদের হ্যাঁ, তাদেরকে বাইরে নিয়ে আসা, বিশেষ করে ঘর কোণে থাকে যেটা, বাইরে নিয়ে আসা, হ্যাঁ, যত্ন নেওয়া, তাদেরকে বাইরে নিয়ে আসা, তাদের যতটুকু চিকিৎসা দেওয়া যায় অতটুকু চিকিৎসা যাতে ওরা পায়, নিতে হয়, এগুলোই বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, প্রতিবন্ধীদের বাচ্চাদের কিন্তু আসলে নানা প্রতিবন্ধকতা আছে যে তাদেরকে আসলে টেক কেয়ার করার ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জ। এগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন? কারণ এখানে দক্ষ কাউকে দরকার, কারণ তাদেরকে হ্যান্ডেল করা এত সহজ না। সেগুলো আমরা পরবর্তীতে আমাদের প্ল্যান আছে, আমাদের শুরুটা হলো, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেগুলোর জন্য কোনো ডাক্তার অ্যাডভাইস বা কোনো প্রশিক্ষক রাখার বা একটা কিছু করার। সামনে ইনশাল্লাহ এই ধরনের প্ল্যান আছে সবার মিলে। আর আমরা যা করতেছি আমাদের ব্যক্তিগত উদ্যোগে করতেছি। আমরা এই যে কিছু আর্থিকভাবে সবকিছু ব্যক্তিগত জায়গা থেকে করা হচ্ছে। 2-3 দিন হলো আমরা ওই যে কিছু কম্বল বিতরণ করছি ইয়েতে গিয়ে, আগারগাঁও গিয়ে, সেটাও আমাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগে। ওখানেও আমাদের কয়েকজন প্রতিবন্ধী বাচ্চার মা, ওনাদেরকে আমরা সহযোগিতা করেছি। আচ্ছা, আপনি তো অনেক সেক্টর নিয়ে কাজ করছেন, যেমন অটিজম, তারপর সিঙ্গেল মাদার নিয়ে কাজ করছেন, যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ সিঙ্গেল মাদারকে নিয়ে আসলে অতটা বেশি ভাবা হয় না বা যেটা উচিত আমাদের, এবং বিধবাদের নিয়ে কাজ করছেন। তো আপনার লাইফে তো অনেক ধরনের স্টোরি আপনি কাছ থেকে দেখেছেন বা শুনেছেন, সেখান থেকে কি একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করা যায় কিনা? আমার রিসেন্টলি আমার হাসি খুশি আমার একটা বান্ধবী, যে হঠাৎ করে তার হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, তো সে এখন মানে কি বলবো, খুবই অবস্থায় আছে, মানে আপসেট। তার 3টা বাচ্চা। তো সেই ক্ষেত্রে চেষ্টা করতেছি আমরা তাকে সময় দেওয়ার, বাইরে বের হওয়ার, তাকে তার আগের মতো কাজকর্ম চালিয়ে যাওয়ার বোঝানোর চেষ্টা করতেছি, সময় দিচ্ছি তাকে। আমরা ডেকে নিয়ে আসতেছি যে আসো, গল্প করে বসো, যে লাইফে সমস্যা আমাদের থাকবে, কিন্তু সেটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে, এইভাবে চেষ্টা করতেছি। একজন নারী উদ্যোক্তা হিসেবে কি মনে হয় যে নারীদের স্বাবলম্বী হওয়ার গুরুত্বটা কতটুকু? নারীদের স্বাবলম্বী হওয়ার গুরুত্বটা অনেক বেশি। আমরা আগে মনে করতাম যে না, আমি যদি 3 বেলা খেতে পড়তে পারি, আমার আর কোনো চাকরি করা বা আত্মকেন্দ্রিক হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি বর্তমান যুগে মনে করি, আমি যদি 3 বেলা খেতে পড়তেও পারি, তারপরেও আমাকে আত্মকেন্দ্রিক হতে হবে, আমাকে নিজে কিছু করতে হবে, আমার নিজের একটা ইনকাম সোর্স থাকতে হবে, যেটা দ্বারা মাস শেষে আমি নিজের মতো করে আমি কিছু কিনতে পারবো, নিজের মতো করে আমার নিজের মা বাবা ফ্যামিলিকে আমি কিছু দিতে পারবো, নিজের মতো করে খরচ করতে পারবো, যার জন্য আমার হাজব্যান্ডের কাছে ওটার জন্য চাইতে না হয়। সেখান থেকে আমি মনে করি আমাদেরকে নিজেদের আত্মকেন্দ্রিক হতে হবে, উদ্যোক্তা হই বা যেই লাইনে আমরা আমি মনে করি একজন নারী যেটাই পারে সে সেটা দিয়ে শুরু করতে পারে। কাজের সাথে অ্যাট লিস্ট নিয়োজিত থাকাটা দরকার, আসলে যুক্ত থাকাটা নিজের ভালো থাকার জন্য। আর আমরা কাজের উপরে থাকলে নারীরা কিন্তু ভালো থাকি। আর যখনই দেখবেন আপনি অলস সময় কাটাতেছেন, নানা ধরনের বিভিন্ন চিন্তা আপনার মাথায় ঘুরবে, কোনো ভালো কিছু আপনার আসবে না। আর যখনই আপনি কোনো কাজ করবেন বা ভালো কাজ করবেন, তখনই আপনার মাথায় মস্তিষ্কে চিন্তা করবে কি করা যায়, কি ভালো কিছু আমি করতে পারি।
আচ্ছা, এক্ষেত্রে আপনার একটু জানতে চাই সুবর্ণা ফ্যাশন হাউসের লোকেশনটা কোথায় এবং আর কোথায় কোথায় লোকেট করার ইচ্ছা আছে? আমি বর্তমানে ওই যে আমার 3 বেবি, যার কারণে আমি কোনো আলাদা আউটলেট দিই না। আমার আউটলেটটা আমার বাসায়, সেটা আমার লালমাটিয়া বাসার মধ্যে একটা রুমের মধ্যে আমার সুবর্ণা ফ্যাশন হাউস। আর একটা বলি, সেটা হলো আমার নিক নামটা সুবর্ণা, যেটা ছোটবেলায় সবাই ডাকতো, বড় হওয়ার পরে সার্টিফিকেট নিয়ে শাহানা আক্তার, যার কারণে আমি আমার ফ্যাশন হাউসটার নাম নিজের নিক নামে রাখলাম, সুবর্ণা ফ্যাশন হাউস। তো আমার ভবিষ্যতে ইচ্ছা আছে, প্রথমে তো ইনশাল্লাহ ঢাকা শহর করব, তারপরে আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আমার ওখানে আউটলেট করার ইচ্ছা আছে। বর্তমানে বেবিদের এক সময় দিতে হয়, বিভিন্ন কাজের সাথে যুক্ত, যার কারণে আলাদা কোনো আউটলেট আমি এখনো করি নাই, তবে ভবিষ্যৎ পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আচ্ছা, কদিন ধরে তো উইন্টার সিজনই চলছে, এখন কিছুটা আসলে ঠান্ডা বোঝায়, কখন একদিন বাড়ে একদিন কমে, তো সেই জায়গা থেকে উইন্টারের জন্য কি কি কালেকশন রয়েছে আপনার ওখানে? আমার শালগুলো রয়েছে, কিছু রিজনেবল প্রাইসে আমি কিছু শাল নিয়ে আসছি। ডিসকাউন্ট কি দিচ্ছেন কিনা? হ্যাঁ অবশ্যই, Winter কারণ discount তো আমরা যেহেতু উইন্টার আর 1-2 মাস পরে আমার এই জিনিসটা বাসায় পড়ে থাকবে, সেই জন্য চেষ্টা করতেছি যত রিজনেবল প্রাইসে আমি এটা সেল করে দিতে পারি, যেন আমার এই বছরের এই কালেকশনটা আগামী বছর পর্যন্ত কোনোভাবেই না থাকে, এরকম আচ্ছা, তার চিন্তা মানে ভাবনা। স্টুডেন্টরাও আসতে পারে হ্যাঁ, নির্দ্বিধায়? সবাই আসতে নির্দ্বিধায় পারে, তারা। সবাই আমার কাস্টমার, আমার অনেক রিভিউ আছে। আর আবার আরেকটা বিশেষত্ব হচ্ছে, আমি লাভটা কম করি, সেলটা বেশি করারই চেষ্টা করি। কেউ যদি আচ্ছা। দেখা গেছে অনেকগুলো ড্রেস নেই, আমি নিজে থেকে তাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই ক্ষেত্রে যারা একটু কাস্টমাইজ করে নিতে চান তাদেরকেও আপনি কাস্টমাইজ করে ডিজাইন করে দিতে পারবো এই ইনশাআল্লাহ। সুবিধাটা আসলে তারা অবশ্যই পাচ্ছেন। আছে ইনশাআল্লাহ। ওকে, খুব ভালো। অবসর সময়ে কি করতে ভালো লাগে? অবসর সময় আমি গান শুনতে পছন্দ করি। আমি একসময় নিজেও একটু একটু গান শিখেছি, করেছি, যেটা বিয়ের পরে অনেক সময় আমাদের প্রতিবন্ধকতার কারণে আর হয়ে ওঠে না। ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ, আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের আজকে এই প্ল্যাটফর্মে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, এবং ক্যামেরাম্যান যারা আজকের এই স্টুডিওতে আছে সবার জন্য অনেক শুভকামনা। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক